নেতাদের মধ্যে কেমন যেন একটা লজ্জা কুণ্ঠাবোধ, অর্থাৎ আমাদের মধ্যে যেন এরকম একটা ভাব যে 2026 সালে তো দিদিকে জেতাবই, 2024 সালে যে পারে আসুক। এই যে দৃঢ়ভাবে 2024 সালে নরেন্দ্র মোদীকে হারাতেই হবে, এই প্রশ্নটা কিন্তু কোনোভাবে আড়াল হয়ে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন যে 2024 সালে নরেন্দ্র মোদী যদি টাকা ছড়িয়ে ফিরে আসেন তাহলে 26 সালের ভোট কিন্তু হবে না। আপনারা কিন্তু 26 সালের সুযোগ পাবেন না, কোন রাজ্য সরকার থাকবে না, প্রত্যেকটা রাজ্য কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হবে এবং সেখানে রাজ্যপাল হয়ে বসবেন ওই অভিজিৎ গাঙ্গুলীদের মতো দুর্নীতিগ্রস্ত ভণ্ড তপস্বীরা। তাই আজকে মাথা তুলে আমাদের দাঁড়াতে হবে। যদি আজকে নরেন্দ্র মোদীর পক্ষে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমরা প্রচার না করতেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ শুধু নয় গোটা ভারতবর্ষে আজকে নরেন্দ্র মোদী 31টা রাজ্যের মধ্যে মাত্র 12টা রাজ্যে তার মুখ্যমন্ত্রী, তাহলে কিন্তু ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে হতো, তাহলে কিন্তু ইতিমধ্যেই ভারতবর্ষের সমস্ত বিরোধী দল একসঙ্গে নরেন্দ্র মোদীকে তিহার জেলে বন্দী করার ব্যবস্থা করত। ইতিমধ্যেই ভারতবর্ষের সমস্ত বিরোধী দলের নেতাদের, যাদেরকে ইডি এবং সিবিআই বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে, যদিও এখনো মামলা হয়নি, গ্রেপ্তার করেছে, প্রত্যেককেই তারা মুক্ত করতে বাধ্য হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটাই প্রশ্নে ওই অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছে। সেটা কি? মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে জিজ্ঞাসা করুন যে নরেন্দ্র মোদী লোকটা কেমন, বলবে বাজে লোক, বলবে ভালো লোক নয়, বলবে সাম্প্রদায়িক। তারপরে জিজ্ঞাসা করুন দুর্নীতিগ্রস্তকে, তখন কেউ বলবে অরবিন্দ কেজরিওয়াল, কেউ বলবে লালু প্রসাদ, আর কেউ বলবে মমতা ব্যানার্জি। তার মানে কি? তার মানে অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম এবং সুকান্ত বাবুরা একসঙ্গে নরেন্দ্র মোদীকে একজন সৎ সন্ন্যাসী হিসেবে প্রতিষ্ঠা করছেন। নরেন্দ্র মোদী নাকি চোর নয়, এটা যদি একবার প্রতিষ্ঠা করা যায় তাহলে ওদের ওয়াশিং মেশিনটা ভালো মতো চলবে। যত দুর্নীতিগ্রস্ত নেতাকে ঢোকাবে আর তারপর বলবে আমাদের নরেন্দ্র মোদী কিন্তু চোর নয়। আপনারা যারা তৃণমূল কংগ্রেসের আমাদের সহযোদ্ধা, আমরা তৃণমূল কংগ্রেস না করলেও, ইনকিলাব জিন্দাবাদ বললেও এটা মনে করি যে আজকে আমি এবং আপনি এই যুদ্ধের সহযোদ্ধা। মাথা তুলে বলতে হবে আমাদের দেশে এই মুহূর্তে সর্বশ্রেষ্ঠ চোর হচ্ছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। আজকের যুগে যারা নিজেদেরকে রাম এবং লক্ষ্মণ বলছে, ওরা রাম এবং লক্ষ্মণ নয়, ওরা রাবণ। ওই সাধু দেশে সীতাকে হরণ করতে এসেছিল রাবণ। ভারতবর্ষে 13 লক্ষ কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়েছে নরেন্দ্র মোদী, তুমি কত টাকা কাটমানি খেয়েছো? ভারতবর্ষের রাস্তা বানাতে গিয়ে এবং আয়ুষ্মান ভারতের মধ্য দিয়ে ক্যাগ রিপোর্ট বলছে 7.5 লক্ষ কোটি টাকা চুরি হয়েছে। অমিত শাহ, তুমি কত টাকা কাটমানি খেয়েছো? গুজরাটে মাটি পাচার, গুজরাটে চাল রেশনের কেলেঙ্কারি, গুজরাটে গ্যাসের কেলেঙ্কারি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তোমরা কত টাকা খেয়েছো? রাস্তায় রাস্তায় দেওয়াল লিখুন, চোর নরেন্দ্র মোদী দূর হতো। রাস্তায় রাস্তায় আওয়াজ তুলুন, দুর্নীতিগ্রস্ত নরেন্দ্র মোদী দূর হতো। এটা আর আজকে আমরা একা বলছি না, ওদের দলের নির্মলা সীতারামন এবং তার স্বামী বলছেন। ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে এই লোকটা হচ্ছে চুরির বিশ্বগুরু। আজকে নরেন্দ্র মোদীর মাথা খারাপ হয়ে গেছে। সে জানে যে সে 150টার বেশি আসন পাবে না, তাই কোনোভাবে যদি ভোটটাকে বাতিল করা যায়, ভোটের আগেই যদি কোনোভাবে সে টাকা ছড়িয়ে জিততে না পারে, এই যে কাটমানিগুলো সে জমিয়েছে, নতুন নতুন জহর কোড করে আর বিরোধীদের কেনে আর হেলিকপ্টার চড়ে আর কিছু টাকা সুইস ব্যাংকে রেখে দিয়েছে। একবার হেরে গেলে বিদেশে পালাতে হবে, কারণ তিনি জানেন যে হেরে গেলে আর তার পার্লামেন্টে ঢোকা হবে না, তাকে তিহার জেলে ঢুকতে হবে, কারণ তিনি বহু খুনের আসামি, মামলার আসামি। জয় শ্রীরাম যারা বলতো, তেমন আরএসএস নেতাদের, গুজরাটের
মন্ত্রীকে খুন করা হয়েছিল। কেন না তিনি ওপেন করে দিয়েছিলেন, খুলে দিয়েছিলেন গুজরাট দাঙ্গার পেছনে নরেন্দ্র মোদীর কতটা হাত আছে। অতএব সুকান্ত বাবু সাবধান, আজকে আপনি যতই নরেন্দ্র মোদীর কোলে কোলে ঘুরে দাঁড়ান, আগামী দিনে কিন্তু আপনার ঠাঁই হবে ওই রাস্তায়। কারণ নরেন্দ্র মোদীরা কোন হিন্দু ধর্মে বিশ্বাস করে না। নরেন্দ্র মোদী জয় শ্রীরাম বললে তাকে হিন্দু মনে করে না। মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর চোখে হিন্দু নয়, অরবিন্দ কেজরিওয়াল নরেন্দ্র মোদীর চোখে হিন্দু নয়, দাভোলকর নরেন্দ্র মোদীর চোখে হিন্দু নয়। হিন্দু হতে গেলে তাকে শুধু নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলতে হবে। আমার আপনার ঘরের বেকার ছেলেদের দাঙ্গা করতে পাঠাতে হবে। আদিবাসী ছেলেদেরকে তারা কি বলছে? বলছে চাকরি দিতে পারবো না বাবু। কিন্তু প্রতিদিন যদি দাঙ্গা করিস, মুসলমান পাড়াগুলোকে ধ্বংস করিস, সেই দোকানের যা মালটাল আছে তোদেরকে দেব, আর দৈনিক 100 টাকা করে দেব। আর এই যে আমার বন্ধুরা একটু আগে নাটক করলো, ওই অগ্নিবীর হয়ে 4 বছর এখানে খাটবে, তারপরে ইসরায়েলে যুদ্ধ করতে যাবে। ইতিমধ্যে 10,000 লোককে পাঠানো হয়েছে, মানে ইতিমধ্যে 1400 লোককে পাঠানো হয়েছে, আর 10,000 নাম লিখিয়ে ফেলেছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা সুকান্ত বাবু। গ্যাসের দাম, পেট্রোলের দাম এমনি এমনি বাড়ছে না, নরেন্দ্র মোদী চুরি করছেন বলে বাড়ছে। গ্যাস এবং পেট্রোলের পেছনে তিনি কোনো টাকা খরচ করবেন না। আমার দেশের যত ব্যবসায়ী আছে তারা যদি অরবিন্দ কেজরিওয়ালকে চাঁদা দেন, তারা যদি তৃণমূল কংগ্রেসকে চাঁদা দেন, নরেন্দ্র মোদীর গোসা হয়ে যায়। বলে সরকারের কোষাগারে টাকা দিও না, আমার পকেটে দাও, আমি এই টাকা রাখবো, সুকান্ত বাবুকে কিছু ভিক্ষা দেবো, আর তারপর কিছু ভিক্ষা ওই মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে দেবো, আর ভিক্ষা দেবো ওই অভিজিৎ গাঙ্গুলি এবং রঞ্জন গগৈকে। তাই আসুন, এই যে যুদ্ধ, যদি আমাদের ভোট বাঁচাতে হয়, বিরোধী দল রাখতে হয়, যদি সংবিধান রাখতে হয়, যদি রাজ্য সরকার রাখতে হয়, যদি একই সঙ্গে বন্দে মাতরম এবং ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটা তুলতে হয়, যদি ভগৎ সিং এর নামে আমাদের স্লোগান তুলতে হয়, তাহলে সুকান্ত মজুমদারকে দূর করে দিন। কারণ ওই লোকটা হচ্ছে ওই চোর নরেন্দ্র মোদীর দালাল। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, দেশ বাঁচাও গণমঞ্চ জিন্দাবাদ।